সুপ্রিম কোর্টে আজ সুপ্রিম শুনানি। তো আর কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হয়ে যাবে। তার আগে এক ঝলক আমরা বরং একটু দেখে নিতে চাইবো, বলা যেতে পারে আমরা রিকল করতে চাইবো এর আগে ঠিক কি কি হয়েছে এবং আজ ঠিক কি কি হতে পারে, কোন দিকে আমাদের নজর থাকছেন। আমার সঙ্গে আইনজীবী রয়েছেন অরিন্দম দাস রয়েছেন। অরিন্দম দা আমাকে কিছুক্ষণ আগেই বলছিলেন যে আজ ঠিক কোন কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ, ঠিক কি কি আমরা পেতে পারি আজ। অরিন্দম দা, আমি যদি জানতে চাই যে আইদার আর অবশ্যই, কারণ সুপ্রিম কোর্টে কি হবে, শুনানিতে কি সওয়াল জবাব হবে তা আগে থেকে এইভাবে বলা কখনোই সম্ভব নয়, কিন্তু ঠিক কি কি পাওয়ার আশা থাকছে, কারণ আজ সারা দেশের মানুষ সুপ্রিম শুনানির দিকে তাকিয়ে রয়েছে। দেখুন, প্রথম কথা দুটো জিনিস আর কি যদি আমরা পাই তাহলে মোটামুটি আমার মনে হয় যে এই জাস্টিসের যে আমরা ডিমান্ড করছি কিছুটা হলেও আমরা এগোতে পারবো। সেটা হচ্ছে প্রথম দিন থেকে আমরা যেটা জানতে চেয়েছি যে এই ঘটনা একজন ঘটিয়েছে না একাধিক ব্যক্তি আছে, আমরা সেটা এখন অবধি আমাদের কাছে পরিষ্কার নয়। কেন আমরা তদন্ত যেটা আর প্রথম কিছু রিপোর্টস এসেছিল যেগুলো ঠিক রিপোর্টস না বলে আমরা মনে করেছি, যেটা সুপ্রিম কোর্টেও বারবার প্রশ্ন এসছে 14 ঘন্টা পর কেন এফআইআর হয়েছে, এফআইআর যে কন্টেন্ট যেটা আগের দিন সুপ্রিম কোর্ট বলেছে আজকে যেটা খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, যে ফর্মটা জমা করতে, কারণ সেই ফর্মটা যদি ইস্যু না হয়ে থাকে তাহলে সেই ফর্ম ইস্যু না হলে পোস্টমর্টমই হতে পারে না। আর সেখানে একজন আইনজীবী বলেছে যে হাইকোর্টের সামনে যেহেতু মামলাটা প্রথমে চলছিল, হাইকোর্টের সামনে সেই ফর্মটি দাখিল করা হয়েছিল, সুপ্রিম কোর্টে সিবিআই বলছে সেটা আমরা পাইনি। তাহলে এইটার দিকে আমাদের নজর থাকবে। আর এই যে আমাদের অভয়ার যে হত্যাকাণ্ড বা রেপ সঙ্গে তার সঙ্গে আরেকটা বিষয় যেটা গুরুত্ব জড়িয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে এই যে ডাক্তারদের প্রোটেকশন এবং সিকিউরিটির বিষয়, যেটা সুপ্রিম কোর্ট কিন্তু আগের দিন বলেছিল করার জন্য, এবং আজকে অর্থাৎ আগের শুনানি থেকে এই শুনানির মধ্যে সেগুলো এক্সিকিউট করার পর কিন্তু আজকে একটা রিপোর্টও চেয়েছে রাজ্যের কাছ থেকে। তাহলে দুটো বিষয় দেখতে হবে যে রাজ্য আজকে সেই রিপোর্টটা দাখিল করতে পারছে কিনা, যাতে এই যে আজকে ডাক্তারদের কনফিডেন্স বিল্ড আপ করা, ডাক্তারদের প্রোটেকশনের বিষয়। কারণ আমরা দেখেছি আগের শুনানি এই শুনানির মধ্যে কিন্তু 2-3টে ঘটনা ঘটেছে, কিছু হসপিটালে ঘটেছে, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা সেটা দেখতে পেরেছি। তাহলে ঘটনা কিন্তু থেমে নেই, মানে ডাক্তারদের উপর যে আপনার আক্রমণ বলুন বা সমস্যা বলুন সেগুলো থেকে গেছে। তাহলে সেটা রাজ্য কী করেছে সেইটা আজকে সুপ্রিম কোর্টের সব রাজ্যকে ক্ল্যারিফাই করতে হবে, কারণ অর্ডারে সেটা স্পেসিফিক্যালি বলা আছে। আর যেটা আজকে সিবিআই স্ট্যাটাস রিপোর্ট দেবে, আর্থিক দুর্নীতির সঙ্গে রেপ মার্ডার, এই দুটোকেই ইনভেস্টিগেশন কিন্তু সিবিআই করছে। আমরা জানি আগে দিন একটা স্ট্যাটাস রিপোর্ট দিয়েছিল যেটা তদন্তের সাথে সুপ্রিম কোর্ট পাবলিকলি ডিসক্লোজ করেনি। 3 বিচারপতি তারা পড়াশোনা করেছিলেন, দেখেছিলেন এবং নিশ্চয়ই তারা মনে করেছিলেন যে ফার্দার রিপোর্ট দরকার, সেটা দিয়েছে। আমরা জানি আগের শুনানি থেকে এই শুনানির মধ্যে আরও কিছু অ্যারেস্ট হয়েছে, কিছু তথ্য লোপাটের প্রমাণ পাওয়া গেছে বলে বলা হচ্ছে। তাহলে এর এলাবোরেট মানে আমরা দেখুন, আমরা তো যেটা বলছি যেহেতু এটা তদন্ত হুইসপারিং তদন্ত সিবিআই করে না, সেজন্য আমরা জানতে পারছি না, কিন্তু ডেফিনেটলি আজকে সুপ্রিম কোর্টের কাছে তাদের যে স্ট্যাটাস রিপোর্ট দেবে তাতে এই বিষয়টা আশা করছি কিছুটা খোলাসা হবে যে এই যে একটা বৃহত্তর চক্রান্ত ছিল কিনা, আর সবচেয়ে বড় মোটিভ। কেন আমাদেরকে বুঝতে হবে যে এই যে আর্থিক তছরূপ এইটাকে জেনে গেছিল, এটাও কি একটা কারণ হতে পারে এই মার্ডার বা রেপের পিছনে, সেটাও কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন আছে। ঠিক আছে অরিন্দম দা, অর্থাৎ মানে ঠিক যেখানে শেষ হয়েছিল আগের দিনের শুনানি, 9 তারিখের শুনানি, সেখান থেকে আজ শুরু হবে। কারণ 9 তারিখের শুনানি শেষের দিকে যদি আমরা দেখি বেশ কিছু প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। ঠিক কি কি প্রশ্ন তুলেছিল চট করে আমরা যদি একবার দেখি বা বোঝার চেষ্টা করি যে 9 তারিখ ঠিক কি কি হয়েছিল, কি কি জানতে চেয়েছিল। প্রথমত সকাল 9:30টায় দেহ উদ্ধার হলো আর রাত 11:30টায় এফআইআর করা হলো। কেন 14 ঘন্টা পরে কেন এফআইআর? এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এই প্রসঙ্গে যদি আমি জানতে চাই যে সেদিনের সেই প্রশ্ন, সেই প্রশ্নের পুনরাবৃত্তি আজও হতে পারে অরিন্দম দা, অর্থাৎ সেই প্রশ্নের কি স্ট্যাটাস বা সেই প্রশ্নের তরফে প্রশ্নের জন্য কি সাফাই, কি জবাব, সেটা কি আজ জানতে চাওয়া হতে পারে মনে হয় অরিন্দম দা? 100বার। দেখুন, একটা কথা হচ্ছে প্রথম তদন্ত কলকাতা পুলিশ শুরু করেছিল, তারপর হাইকোর্টের নির্দেশের ফলে 5 দিন পর সিবিআই কাছে তদন্ত গেছে। এই তদন্ত তো কন্টিনিউয়াস তদন্ত, একটা ঘটনা ঘটে গেছে, তার যে ভাইটাল পিস অফ এভিডেন্স যেটা হচ্ছে দ্য ভিকটিম বডি, সেটাকে ক্রিমেশন করে দেওয়া হয়েছে, তাড়াহুড়ো করা হয়েছে, না হয়েছে অভিযোগগুলো আসছে। তাহলে সেইখানে দাঁড়িয়ে আজকে তো সুপ্রিম কোর্ট এটা বারবার জানতে চাইবে, কারণ আপনাকে যেটা প্রথমেই বললাম, সুপ্রিম কোর্ট তো কোনো ট্রায়াল কোর্ট না, সুপ্রিম কোর্ট একটা মনিটরিং করছে তদন্ত। তারা চাইছে যে তদন্তটা যেন ঠিক দিশাতে যায়, তার জন্যই কিন্তু রাজ্য সরকার বলুন বা কলকাতা পুলিশ বা সিবিআই মধ্যে একটা কোঅর্ডিনেশন দরকার। অনেক কিছু যেরকম একটা ভাইটাল পিস অফ এভিডেন্স সিবিআই বলছে আমরা পাইনি, তাহলে সেটা সুপ্রিম কোর্ট আজকে এক্স্যাক্ট একদম স্পেসিফিক্যালি বলেছে যে ওই ফর্মটা আজকে প্রডিউস করতে হবে। তার মানে কি, এটা তো দেখার দায়িত্ব। আর যেটা আপনাকে বললাম যে সিবিআই এবং রাজ্য সরকার
এই তদন্তের দুটো পার্ট, কেন প্রথম 5 দিন বা প্রথম 4 দিন কিন্তু কলকাতা পুলিশ তদন্ত করেছিল। তদন্তের বেসিক দেখুন, একটা ভিকটিম, এটা তো একটা অফেন্স, একটা যখন ঘটনা ঘটে গেছে তখন যে কি কি সার্কামস্টেন্স ছিল না, আমি এখানে আজকের এই শুনানি থেকে একটু সরে গিয়ে একটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব যে অরিন্দম দা, কখনোই এমন ঘটনা আমাদের চোখে, মানে আমাদের কাছে বিরল, অন্তত খুব কম দেখেছি যে একটা ঘটনা ঘটার 1 ঘন্টার মধ্যে সিবিআই তদন্ত দিয়ে দেওয়া হলো, এরকম সাধারণত হয় না। তো সিবিআই তদন্ত তখনই পায় কখনো কখনো 1 সপ্তাহ, কখনো কখনো 1 মাস, কখনো কখনো 1 বছর পরে বা 1.5 বছর পরে তখনও সিবিআই এর হাতে তদন্ত যায়। তো 1 মাস বলুন, 1 ঘন্টা বলুন বা 1 বছর বলুন, তদন্তের স্বার্থে যা যা নথি, সেই সব কিছু বা যা এভিডেন্স, সেগুলো নষ্ট হয়ে যাওয়ার প্রভূত আশঙ্কা থেকে থাকে। সেই সব কিছু মাথায় রেখেই সিবিআই তদন্ত শুরু করে। তো সিবিআই এর হাতে নিশ্চয়ই সেরকম কোনো টেকনিক রয়েছে বা সেরকম এফিশিয়েন্ট লোক রয়েছেন, দক্ষ লোক রয়েছেন, যারা এইগুলো কিছু পাবেন না ধরে নিয়েই তদন্ত এগোবেন। খুব স্বাভাবিক, এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে কিছুই পাইনি বলে আমাদের তদন্ত এগোচ্ছে না, এইরকম কথা নিশ্চয়ই সিবিআই বলতে পারে না। ডেফিনেটলি না। দেখুন, একটা তদন্তকারী সংস্থা, তাকে যখন একটা কোর্ট অর্ডার এসে তদন্ত করছে, এটা তো সুমোটো করছে না, আজকে মাননীয় হাইকোর্ট করেছিল এবং তারপর সুপ্রিম কোর্ট সেটা এন্ডোর্স করেছে। ডেফিনেটলি তারা তদন্তে কি পেলো না পেলো সেটা তাদের কাছে বলতে হবে। কিন্তু একটা বিষয় তো আপনাদের মানতেই হবে যে ঘটনাটা কি। যদি আমরা আর্থিক তছরূপের বিষয় দেখি, তাহলে সিবিআই ইজ ওয়েল ইকুইপড, কেন সব কিছু এভিডেন্স মুছে দেওয়া সম্ভব না। আমরা এখন অবধি কিন্তু একটা বিষয়ে মানে আনসার্টেন হয়ে আছি, কারণ যদি আজকে আমরা অ্যাকচুয়াল দোষী একজন হোক বা একাধিক হোক তাদের শাস্তি দেওয়াতে চাই, ক্রিমিনাল লরে মেন্সলিয়া মোটিভটা আমাদের খুব ইম্পর্টেন্ট দরকার। এখন অবধি কিন্তু আমরা মোটিভটা ঠিকভাবে কেউই এস্টাবলিশ করতে পেরেছি বলে আমার মনে হয় না। তাহলে সেটা একটা বড় ইম্পর্টেন্ট পার্ট। এবং যেটা আপনাকেও বললাম, ডেফিনেটলি আমার সিবিআইয়ের প্রতি পুরো আস্থা আছে। কেন কি, সিবিআই আমি তদন্ত অনেকগুলো কাছ থেকে অবজার্ভ করে দেখেছি, সিবিআই তদন্তে অবভিয়াসলি টাইম লাগছে। তার কারণ হচ্ছে সিবিআইকে ধরুন আজকে একজনকে বলা যে এ দোষ করেছে, এটা খুব ইজি জিনিস, কিন্তু তাকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়ানো সেটা কিন্তু খুব টাফ জিনিস। তাহলে আজকে যদি এই যে 1+1+1=2 যদি আমরা আজকে ঠিকভাবে তদন্ত না করতে পারি, তাহলে হয়তো আমরা একজনকে অ্যারেস্ট করে 2 মাস 4 মাস 6 মাস জেলে রাখতে পারবো, কিন্তু আখেরকার তাকে সাজা দিয়ে যেতে পারবো না। তো আমার মনে হয় সিবিআই সেটাই করছে। আপনি যেটা বললেন একদম ঠিক, সিবিআই কোনোদিনই হয়তো প্রথম দিন থেকে ইনভেস্টিগেশনে আসে না, কারণ সেটা ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন এজেন্সি না। যে কোনো রাজ্যে হোক বা যেখানে পুলিশ প্রশাসনই সেটা শুরু করে, কিন্তু এখানে সিবিআই নিশ্চয়ই কিছু লিঙ্ক পাবে। কিন্তু একটা যেটা আমাদেরকে মানতে হবে যে ভাইটাল পিস অফ এভিডেন্স এই ক্ষেত্রে কিন্তু ওই বডিটা ছিল, তার যে প্রসিডিওর, প্লাস আমরা জানি যে আমাদের ভারতবর্ষে 1 জুলাই এই যে প্রসিডিওরের কথা বলছেন অরিন্দম দা, এই প্রসিডিওরে এমন কিছু জায়গা রয়ে গেছে যেগুলো নিয়ে ইতিমধ্যেই উষ্মা প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। যেমন চালানের ক্ষেত্রে, অর্থাৎ পোস্টমর্টমের যে চালান, সেই চালান প্রসঙ্গ উঠেছিল 9 তারিখে। চালান ছাড়া কিভাবে পোস্টমর্টম বা ময়না তদন্ত হতে পারে প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। এবং শুধুমাত্র চালান কেন, আরো বেশ কয়েকটা জায়গা রয়েছে যে জায়গাগুলো নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে অলরেডি সুপ্রিম কোর্ট, তাই তো? কেন আমরা জানি যে 1 জুলাই থেকে আমাদের আইপিসি চেঞ্জের নতুন আইন এসছে। এবার এই যে ঘটনাটা ঘটেছে, এটা কিন্তু নতুন আইন লাগু হওয়ার পরে। তো নতুন আইনের লাগু একটা ম্যান্ডেটরি ক্লজ আছে, যদি আপনি কোথাও সার্চ সিজার বলুন বা কোনো সেটা ভিডিওগ্রাফি করতে হবে না, ডিজিটাল এভিডেন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট। আজকে সিবিআই যদি আপনারা দেখেন, যে রিমান্ড লেটার তারা দিয়েছিল আমাদের শিয়ালদা আদালতে, সেখানে কিন্তু তারা এই একটা গাফিলতির কথাও বলছে যে অ্যাকচুয়ালি সব কিছু ভিডিওগ্রাফি হয়নি। তো এই বিষয়গুলো আজকে তারা নিশ্চয়ই, দেখুন আজকে যেটা বললাম যে আজকে সুপ্রিম কোর্ট যে মনিটরিংটা করছে, আজকে সিবিআই কী কী পেলো কী কী পেলো না সেরকম তথ্য জানাবে, এবং তারা কোন কোন পার্টে কোঅপারেশন পাচ্ছে না বা কি পায়নি সেটাও নিশ্চয়ই আজকে সুপ্রিম কোর্টের কাছে, মহামান্য সুপ্রিম কোর্টে জানাবে। চট করে একবার দেখে নেব 9 তারিখ সুপ্রিম কোর্টে শুনানির পর, তারপর আজ পর্যন্ত, এখনো পর্যন্ত এর মাঝে কি কি হলো চট করে একবার দেখে নেওয়া যাক। 9 তারিখ শুনানি এবং 9 তারিখ জানিয়ে দেওয়া হয়েছিল আজকের কথা, অর্থাৎ 17 তারিখ পরের হিয়ারিং। সুপ্রিম কোর্টে 9 তারিখ শুনানি হয় এবং 9 তারিখ কি বলা হয়? 10ই সেপ্টেম্বর বিকেলের মধ্যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহার করতে হবে। কিন্তু তারপরেও দেখা গেল 10ই সেপ্টেম্বর বিকেল 5টার পরেও ডক্টররা অনর। নবান্নে বৈঠক হওয়ার কথা ছিল 12 তারিখ, সেটা বাতিল হয়ে গেল। 14 তারিখ কালীঘাটে মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের বৈঠক, সেটাও বাতিল হয়ে গেল। ইতিমধ্যেই 14 তারিখে ধর্ষণ খুনের মামলায় টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল গ্রেপ্তার সন্দীপ ঘোষ ধর্ষণ এবং খুনের মামলায়। এরপর 16ই সেপ্টেম্বর অর্থাৎ গতকাল
মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের বৈঠক এবং তারপর আজ সুপ্রিম কোর্টের শুনানি, যে শুনানি কিছুক্ষণ পরেই শুরু হবে। তো সেই শুনানির দিকে আমাদের নজর থাকবে।